আসসালামু আলাইকুম। আজ ২রা জানুয়ারি ২০২৬ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে জানা গেল আসন সমঝোতা নিয়ে কি হচ্ছে জামায়াত ও চরমোনাইয়ের মধ্যে। বিএনপি সরকার গঠন করলে জামায়াত কি অংশ নেবে? শুরু হলো মামদানি যুগ, যা বললেন তিনি। এবার বিস্তারিত। কি হচ্ছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামীর মধ্যে? শেষ পর্যন্ত কি ঐকমত্য হবে, নাকি পরস্পর পরস্পরকে মুনাফিক আখ্যা দিয়ে সরে যাবে? তবে পাওয়া গেল ভিন্ন তথ্য। বরিশাল সদরের পীর সাহেব চরমোনাইয়ের আসনটি জামায়াত ছেড়ে দিলেই সংকট অনেকটাই কেটে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি, অথচ ১১ দলীয় জোটে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। জোটে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম মনে করেন, সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে। ১১ দলের মধ্যে মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত চলে আসন সমঝোতা নিয়ে আলোচনা। ২৯ ডিসেম্বর পর্যন্ত সমঝোতায় সব দলের সঙ্গে আসন বন্টন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলেও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ছিল ব্যতিক্রম। তারা ২৭২টি আসনে মনোনয়নপত্র দাখিল করেন। নির্ভরযোগ্য সূত্র মতে জামায়াত ১১০টি আসনে ছাড় দিয়ে ১৯০টি আসনে নিজ দলের প্রার্থী রাখতে রাজি হয়। শরিকদের মধ্যে খেলাফত মজলিস ১৫টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১০, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ২, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপা ৩, খেলাফত আন্দোলন ৪ এবং নিজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রাখা হয় ৩৫টি আসন। নতুন করে এই জোটে যোগ দেওয়া এনসিপি ৩০টি, এলডিপি ৩টি এবং লেবার পার্টিকে দেওয়া হয় ৩টি আসন। ১১ দলের মধ্যে সবচেয়ে বেশি দর কষাকষি করছে ইসলামী আন্দোলন। তাদের ৩৫টি আসন দেওয়ার কথা ৮ দলের বৈঠকে চূড়ান্ত হলেও দলটি তা মানতে এখন পর্যন্ত রাজি হচ্ছে না। সূত্র মতে দলটির দাবি ন্যূনতম ১২০ আসন। দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম প্রকাশ্যেই আরও বেশি আসন প্রাপ্তির কথা বলেছেন। ১৪৩ আসন দলটির এ গ্রেড বলে দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার বরাত দিয়ে এমন তথ্য এসেছে যে সম্মানজনক আসন না পেলে জামায়াতকেই জোট থেকে বের করে দেওয়া হবে। তার দাবি, জোট করেছি আমরা, জামায়াত তো করেনি। তারা এত আসন নেবে কেন? তারা আর আমরা তো সমান। ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বৃহস্পতিবার বলেন, আসন বন্টন নিয়ে জামায়াতের সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে, তবে তা সমাধান হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা জোটের বড় দল, অথচ এনসিপি সহ ৩টি নতুন দল জোটে এলেও ৮ দলের সঙ্গে তাদের কোনো সভা হয়নি। সভা হয়েছে শুধু জামায়াতের সঙ্গে, অথচ সভা হওয়ার কথা ছিল ৮ দলের সঙ্গে। জামায়াতে ইসলামী নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরে এক নির্বাচনী সভায় বৃহস্পতিবার বলেন, আমাদের মধ্যে এখনও আলাপ আলোচনা চলছে। আসন সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেন, সমস্যা যাই থাকুক সমাধান হয়ে যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন পর্যন্ত সময় আছে। ২-১ দিনের মধ্যে লিয়াজো কমিটির কোনো বৈঠকও নেই বলে জানান এই জামায়াত নেতা। তিনি বলেন, সমঝোতায় না পৌঁছার কোনো সুযোগ নেই। জোটে না থাকলে কি হবে তা সবাই জানে। নাম প্রকাশে অনিচ্ছুক ১১ দলের আরেক শীর্ষ নেতা বলেন, যারা কোনোদিন সংসদে একটি আসনও পায়নি তারা কিভাবে ১৫০-র কাছাকাছি আসন দাবি করতে পারে তা বুঝতে পারি না। তারা আলাদা নির্বাচন করলে কটা আসন পাবে তা কি তারা ভেবে দেখেছে? তিনি আরও বলেন, জোটে থাকতে হলে স্যাক্রিফাইস করতে হবে। আশা করি ইসলামী আন্দোলন ফিরে আসবে। বিএনপি সরকার গঠন করলে কি তাতে যোগ দেবে জামায়াত, অথবা জামায়াত সরকার গঠন করলে তাতে কি যুক্ত হবে বিএনপি? অবশেষে এই প্রশ্নের উত্তর দিলেন জামায়াত আমির। নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে খোলা মনে আলোচনায় বসতে চায় জামায়াত ইসলামী। দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী ৫ বছরের জন্য সবাই মিলে ভালো কোনো চিন্তা করা যায় কিনা সে উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইতে স্বাক্ষরের পর সাংবাদিকদের কাছে এই কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে তিনি গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত এক বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া মাগফিরাত সহ বিভিন্ন স্মৃতিচারণ করেন। এছাড়া শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। সেখানে আগামী নির্বাচন সহ রাজনৈতিক বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, আজকে তারেক রহমান সাহেবকে বলেছি, অতীতেও আমরা একসঙ্গে দেশের স্বার্থে কাজ করেছি, ভবিষ্যতেও করব।
তিনিও এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা একথাও বলেছি, দেশের স্থিতিশীলতার স্বার্থে আগামী 5টি বছর একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেই চিন্তা করব। আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সবাই মিলে বসবো এবং খোলা মনে কথা বলবো। দেশের স্বার্থে, জাতির জন্য আমরা কাজ করব। আপনারা সবাই মিলে দোয়া করবেন। জামায়াত আমির বলেন, বেগম খালেদা জিয়া চলে গেছেন এক বিরল সম্মান নিয়ে। বুধবার তার দাফন সম্পন্ন হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে। দেশের মানুষ আবেগ এবং চোখের পানি দিয়ে তাকে বিদায় জানিয়েছেন। এটা ছিল তার পাওনা। তিনি জাতির জন্য যে অবদান রেখেছেন, জাতি তাকে সেই পাওনাটা দিয়েছে। আমরাও অনুপ্রাণিত হই। তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে 3 বার জাতিকে নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তার একটি আপোষহীন সংগ্রামী জীবন ছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলে একাকিত্বভাবে কেটেছে। ওই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন। তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল ও পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু সরকার তা আমলে নেয়নি, বরং এগুলো নিয়ে বারবার উপহাস করেছে। তবে আল্লাহ তাআলার বিচার এবং ইতিহাসের লিখন খণ্ডন করা যায় না। শেষ পর্যন্ত তিনি বিদেশে গিয়ে চিকিৎসাও নিয়েছেন, কিন্তু ততদিনে তার বিশাল ক্ষতি হয়ে গেছে। তিনি ব্রিটেন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে কিছুদিন ভালো ছিলেন। এরপর দ্বিতীয়বার এতটাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন যখন তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা ছিল না। তিনি বলেন, মানুষের চোখের পানি দিয়ে এভাবে বিদায় পাওয়া বিশাল ব্যাপার। এটা সবার ভাগ্যে জোটে না। 3 দিনের মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের সকল জায়গা থেকে ব্যানার পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দলের চেয়ারপারসন সদ্য মরহুম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ব্যানার পোস্টার ছাড়া বাকি সব ধরনের ব্যানার পোস্টার সরিয়ে নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয়। এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন ব্যানার পোস্টার সরানোর কার্যক্রম উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ব্যানার পোস্টার রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও এসব লাগানোর কারণে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট ও বিঘ্নিত হচ্ছে। এসব লাগাতে গিয়ে কারো অধিকার যাতে বিঘ্নিত না হয় সেজন্য আমাদের চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। আমরা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার পোস্টার সরানোর কাজ শুরু করেছি। ম্যাডামের মৃত্যুতে শোকের ব্যানার পোস্টার হয়তো আর কয়েকদিন থাকবে। রিজভী বলেন, আমরা এরই মধ্যে বৈঠক করে দায়িত্ব ভাগ করে নিয়েছি। কোনো কর্মসূচি শেষ হলে নিজে থেকেই তার ব্যানার পোস্টার সরানোর কাজ হওয়া উচিত। আমরা সে লক্ষ্যেই ঢাকা মহানগরীতে আজকে শুরু করলাম। সারা দেশে এটি চলবে। আমরা আশা করছি 3 দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার পোস্টার সরিয়ে ফেলব। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বছরে আমার 12.5 লাখ টাকা ইনকাম, প্রতি মাসে 1 লাখের চেয়ে একটু বেশি। জুলাই বিপ্লবের পর কমেছে, বিপ্লবের আগে অনেক বেশি ছিল। অন্যদের ইনকাম বাড়ে, কিন্তু আমার ইনকাম কমেছে। সব মিলিয়ে আমার সম্পদ আছে 50 লাখ টাকার। দেবিদ্বার পৌর মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসনাত বলেন, আমার আয় দিনের মতো স্পষ্ট। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করতেন, 22 বছর প্রবাসী ছিলেন, কোনো রকমে আমাদের সংসার চলত। আপনারা চাইলেই মোবাইলে আমি কত টাকা ইনকাম করি সব জানতে পারবেন। তিনি বলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি স্বৈরাচারের কাছে কখনো আপোষ করেননি। স্বৈরাচারের অত্যাচার নির্যাতনেও নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘদিন কারা ভোগ করেছেন। ওনার জন্য পুরো বাংলাদেশের মানুষ কেঁদেছে। আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে। তিনি আরো বলেন, আপনারা কি চান একজন প্রধানমন্ত্রী আমৃত্যু প্রধানমন্ত্রী হয়েই থাকুক? আপনারা পরিবর্তন চান কিনা? আপনারা পরিবর্তনের পক্ষে কিনা? আপনারা ইতিবাচকের পক্ষে কিনা? নতুন নেতৃত্বের পক্ষে কিনা? যদি পরিবর্তনের পক্ষে হন, সংস্কারের পক্ষে হন, অবশ্যই আমাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় থাকতে হবে। হাসনাত বলেন, হাসিনার আমলে মত প্রকাশের স্বাধীনতা ছিল, কিন্তু তার আমলে দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না। হাসিনার চাটুকারগুলো সারাদিন ফেসবুকে লেখালেখি করত, পত্রিকায় তার পক্ষে লম্বা লম্বা কলাম ছাপা হতো। আমি হাসনাত আব্দুল্লাহ আপনাদের দ্বিমত প্রকাশের জন্য লড়াই করব।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানান জাইমা রহমান ও পরিবারের সদস্যরা। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল 10:30টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট 20 জন সদস্য ছিলেন। তারা সেখানে দীর্ঘ সময় মোনাজাতে শামিল হন। জিয়ারত শেষে সকাল 10:40 দিকে তারা সেখান থেকে ফিরে যান। কবর জিয়ারতের সময় তাদের স্থির ও শান্ত থাকতে দেখা গেছে। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। গত বছরের 31 ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, দুটো সংকট মিটে যাবে একটা কাজ করলে। প্রথমত, খাদ্য সংকট মিটবে কিছুটা হলেও। দ্বিতীয়ত, সবুজের সঙ্গে থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, এটার জন্য প্রয়োজন আপনার ঘরের আনাচে কানাচে কোনো না কোনো জায়গা। প্রত্যেক ঘরের মধ্যেই কিছু জায়গা আছে। ধরুন এমন একটা ঘর যেখানে কোনো জায়গা নেই, সেখানে তো অবশ্যই বিছানার উপরে ছাদ আছে, ফাঁকা জায়গা আছে। সেখানেও আপনি ঝুলিয়ে কোনো কিছুর আবাদ করতে পারেন। যেমন বনসাই লেবুর গাছ আপনি লাগাতে পারেন। এরপর আপনার যদি বেলকনি থাকে, সেখানে আপনি যে কোনো সবজির চাষ করতে পারেন। একটু পরিশ্রম করলেই, একটু সময় দিলেই কিন্তু এটা সম্ভব। এর মধ্য দিয়ে সকালের নাস্তার উপকরণ যেমন আপনি পেতে পারেন, ঠিক তেমনি আপনি সবুজে থাকলেন, অক্সিজেন পেলেন, আপনার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো সেই সবুজ। এর মধ্য দিয়ে মনের ভেতরেও একটা সজীবতা তৈরি হবে। আসুন আমরা এই কাজটা করবার চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে পুনরায় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই শহরে নতুন যুগ শুরু হচ্ছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়ভাবে কাজ করবে। 34 বছর বয়সী মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। এছাড়া তিনি কুরআনের শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা প্রথম মেয়র। মামদানি বলেন, আজ আমরা সাহসিকতার সঙ্গে শাসন শুরু করছি। হয়তো সবসময় সফল হব না, তবে চেষ্টা করার সাহস কখনো হারাবো না। তিনি আরও বলেন, আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতি মানি এবং সেই নীতিতেই শাসন করব। আমাকে কখনো চরমপন্থী বলা হলেও নীতি ত্যাগ করব না। শপথ গ্রহণের পর মামদানি তার প্রশাসনের জন্য প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের 2024-এর 26 সেপ্টেম্বরের পর থেকে সব নির্বাহী আদেশ বাতিল করেন। তবে পরে তিনি কিছু গুরুত্বপূর্ণ আদেশ পুনঃপ্রকাশ করার পরিকল্পনা করছেন। মামদানি বলেন, কাজ কেবল শুরু হয়েছে। আমরা সবার জন্য কাজ করব, শুধু ধনী বা কিছু সংখ্যক মানুষের জন্য নয়। নতুন মেয়র এখন শহরের বাসভবন, স্বাস্থ্য, ভাড়া এবং পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ শুরু করবেন। তার পরিকল্পনায় রয়েছে বিনামূল্যে চাইল্ড কেয়ার, বিনামূল্যে বাস, প্রায় 1 মিলিয়ন পরিবারের জন্য ভাড়া স্থগিত এবং শহরের পরিচালিত নতুন গ্রোসারি স্টোর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 111তম মেয়র হিসেবে বুধবার স্থানীয় সময় রাত 12:04 ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত ঐতিহাসিক ও পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন জোহরান মামদানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস, যাকে মামদানি তার রাজনৈতিক অনুপ্রেরণা হিসেবে মনে করেন। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।